আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণীর শ্রেণীবিন্যাস এর শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব। কেবলমাত্র শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করে এই কাজটি করা সম্ভবপর হয়েছে। একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত 7টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়। এই ধাপগুলো হলো জগৎ বা কিংডম, পর্ব, ফাইলাম, শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জেনাস, প্রজাতি, স্পেসিস। এই নামগুলো আমরা শুরুর ক্লাসেই আলোচনা করেছিলাম এবং কিভাবে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস লিখতে হয় এটিও আমরা দেখিয়েছিলাম। এখন দেখো, অনেক সময় পর্বকে উপপর্ব বা সাবফাইলামে ভাগ করা যায়। শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে জানা যায়। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে তথ্য ও উপাত্ত পাওয়া যায়। ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায়। প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ আবিষ্কার করা যায়। প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়। যেমন সব এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহুকোষী প্রাণীকে 9টি পর্বে ভাগ করা হয়েছে। আমাদের প্রথম অধ্যায়টি শেষ। এখন আমরা এই যে অধ্যায়ে কি কি নতুন শব্দ শিখেছি সেটি জানব। নতুন শব্দ শিখেছি আমরা শ্রেণীবিন্যাস বিদ্যা, দ্বিপদ নামকরণ, প্রজাতি, অ্যানিমেলিয়া, সিলোম, সিলেন্টেরন, হিমোসিল, সিটা, নটোকট, লার্ভা, সাইক্লোয়েড, গ্যানোয়েড। এই নতুন নামগুলো আমরা প্রথম অধ্যায়ে শিখেছি। এই অধ্যায়ে আমরা আরও যা শিখলাম সেগুলো হচ্ছে প্রাচীর দিয়ে ঘেরা দেহগহ্বরকে সিলেন্টেরন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনের কাজ করে। ভ্রূণের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তীতে টিস্যু বা অঙ্গ সৃষ্টি হয় তাকে ভ্রূণস্তর বলে। বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালী এবং দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলোম বলে। হিমোসিলের ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। প্রাণীজগতে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি। মলাস্কা পর্বের প্রাণীদের দেহ ম্যান্টল দ্বারা আবৃত। এরা মাংসল পা দিয়ে চলাফেরা করে। যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান 2 অংশে ভাগ করা যায় তাকে অরীয় প্রতিসম বলে, যেমন তারা মাছ। করাটা প্রাণীজগতের একটি পর্ব। এই পর্বের প্রাণীদের নটোকট, স্নায়ুরজ্জু, গলবিলীয় ফুলকা-ছিদ্র আছে এবং এরা কডেট নামে পরিচিত। ভার্টিব্রাটা উন্নত প্রাণী। এদের নটোকট শক্ত কশেরুকাযুক্ত মেরুদণ্ডে পরিণত হয়। স্নায়ুরজ্জুর
সম্মুখ প্রান্ত স্ফীত হয়ে মস্তিষ্কে পরিণত হয়েছে। মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে। করটি মানে হচ্ছে মাথার খুলি। মাথার খুলির ভেতর মস্তিষ্ক সুরক্ষিত অবস্থায় থাকে। জলজ ভাটিব্রাটা ফুলকার সাহায্যে, আর যারা স্থলে বাস করে তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। জলজ ভাটিব্রাটা বলতে এখানে ভাটিব্রাটাকে আমরা 7টি শ্রেণীতে ভাগ করেছি। জলজ ভাটিব্রাটার মধ্যে যেমন মাছ, এগুলো ফুলকার সাহায্যে, এবং স্থলজ যেমন মানুষ, পশু পাখি, এগুলো ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। ক্ষতিকর পোকাদের আমরা পেস্ট বলবো। তাহলে ক্ষতিকর পোকাদের কি বলে? ক্ষতিকর পোকাদের বলে পেস্ট। এখন আমরা শূন্যস্থান দেখব। শূন্যস্থান কি বলেছে? যকৃৎ কৃমির রেচনাঙ্গ ড্যাশ। যকৃৎ কৃমির রেচনাঙ্গ হলো শিখা। চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে ড্যাশ বলে। চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে। 3 নম্বর বলেছে ড্যাশ পেশিবহুল পা দিয়ে চলাচল করে। শামুক পেশিবহুল পা দিয়ে চলাচল করে। ড্যাশ উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী। ভাটিব্রাটা উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী। 5 নম্বর শূন্যস্থান বলেছে ইউরোকরাটা উপপর্বের প্রাণীদের লেজে ড্যাশ থাকে। লেজে নটোকট থাকে। সংক্ষিপ্ত প্রশ্ন দেখো। সংক্ষিপ্ত প্রশ্ন কি বলেছে? কোনো প্রাণীর দ্বিপদ নামকরণে কয়টি অংশ থাকে? এগুলো কি কি? মানুষের বৈজ্ঞানিক নাম কি? কোনো প্রাণীর দ্বিপদ নামকরণে 2টি অংশ থাকে। একটি হচ্ছে গণনাম এবং অপরটি হচ্ছে প্রজাতি। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। তোমার চেনা জানা 5টি আর্থ্রোপোডার নাম লেখো। আমার চেনা জানা তোমরা এভাবে লিখতে পারো। আমার চেনা জানা 5টি আর্থ্রোপোডা পর্বের প্রাণীর নাম হলো প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া, মৌমাছি। চিংড়ি কোন পর্বের প্রাণী? চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এদের বৈশিষ্ট্যগুলো লিখো। এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে দেহ, মস্তক, বক্ষ ও উদর এই 3টি অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। দেহ নরম, কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। ম্যালপিজিয়ান নালিকা নামক রেচনাঙ্গ বিদ্যমান। দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। এই যে 5টি বৈশিষ্ট্য আমরা এভাবে লিখতে পারি। তোমরা 5টি বৈশিষ্ট্য বা 3টি বৈশিষ্ট্য লিখতে পারো। 4 নং কোশ্চেন কি বলেছে? 4 নং কোশ্চেন বলেছে স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লিখো। স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো: 1. দেহ লোম দ্বারা আবৃত। 2. স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে। 3. উষ্ণ রক্তের প্রাণী। 4. চোয়ালে বিভিন্ন রকমের দাঁত থাকে। 5. শিশুরা মাতৃদুগ্ধ পান করে। এই 5টি বৈশিষ্ট্য দিলেই হবে। অতিরিক্তভাবে তোমরা এই 2টি বৈশিষ্ট্য লিখতে পারো। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং 7 নম্বর হচ্ছে ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান। এখন দেখো 5 নম্বর কোশ্চেন কি বলেছে? ইউরোকরাটার বৈশিষ্ট্যগুলো লিখো। ইউরোকরাটার বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1. প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। 2. শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকট থাকে। উদাহরণ হিসেবে তোমরা ইউরোকরাটার উদাহরণ দিতে পারো অ্যাসিডিয়া। ইউরোকরাটার উদাহরণ হবে অ্যাসিডিয়া। এই 2টি বৈশিষ্ট্য দিতে পারো বা এর থেকে বেশি বৈশিষ্ট্য লিখতে পারো। এখন এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন কি বলেছে?
কোনটি মলাস্কা পর্বের প্রাণী? মলাস্কা পর্বের প্রাণী আমরা জানি শামুক অথবা ঝিনুক। 2 নং কোশ্চেন দেখো কি বলেছে, স্কাইফা ও হাইড্রা উভয়ই। আমরা জানি যে হাইড্রা দ্বিস্তরী প্রাণী, কিন্তু স্কাইফা দ্বিস্তরী প্রাণী নয়। তাহলে হাইড্রার জন্য 1 নম্বর সঠিক হলেও স্কাইফার জন্য 1 নং সঠিক নয়। হাইড্রা এবং স্কাইফা উভয়ই বহুকোষী প্রাণী। সুগঠিত তন্ত্রবিহীন, এখানে তন্ত্র বলতে এদের পৌষ্টিকতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র এগুলোর কথা বলেছে। তো আমরা জানি যে হাইড্রা এবং স্কাইফা দুটোরই কোনো সুগঠিত তন্ত্র থাকে না। তাহলে আমাদের উত্তর হবে গ 2 ও 3, বহুকোষী এবং সুগঠিত তন্ত্রবিহীন। 3 নং কি বলেছে, নিচের ছকটি লক্ষ্য করো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। ছকটি দেখি আগে আমরা, ছকটি কি বলছে, এখানে দেওয়া আছে এম, এন ও পি। এম এ বলেছে প্রাণীর ডানা ও হিমোসিল নামক গহ্বর থাকে। এনে বলেছে প্রাণীর পালক ও ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। ও এ বলেছে প্রাণী ডিম পাড়ে এবং শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। পি বলেছে প্রাণীর আইস ও যুগ্ম পাখনা থাকে। এখন দেখো এম, এম কি বলেছে, প্রাণীর ডানা ও হিমোসিল থাকে। আমরা জানি আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ডানা থাকে এবং এদের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত, এটি আমরা জানি। আবার দেখো প্রাণীর পালক ও ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। প্রাণীর পালক থাকে, এটা হচ্ছে আমরা পক্ষীকুলে পড়েছিলাম। ভার্টিব্রাটা উপপর্বের শ্রেণী পক্ষীকুলে আমরা পক্ষীকুল বা পাখির ক্ষেত্রে প্রাণীর পালক থাকে এবং ফুসফুসের সাথে একটি বায়ুথলি থাকে, বৈশিষ্ট্যটি আমরা পড়েছিলাম। প্রাণী ডিম পাড়ে এবং শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, এটি হচ্ছে ব্যাং বা উভচর শ্রেণীর কথা বলা হয়েছে। প্রাণীর আইস থাকে এবং যুগ্ম পাখনা থাকে, এটি হচ্ছে অস্টিকথিস শ্রেণীর কথা বলা হয়েছে। এখন দেখো 3-এ কি প্রশ্ন বলেছে, 3-এ বলেছে ছকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী। আমরা ছকটা আবার দেখি। প্রাণীর ডানা ও হিমোসিল থাকে, এটি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আমরা জানি আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মেরুদণ্ড থাকে না, তার মানে এটি অমেরুদণ্ডী প্রাণী। এনে কি বলেছে, পালক এবং ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। পালক এবং ফুসফুসের সাথে বায়ুথলি থাকে, এটি হচ্ছে পাখিদের। আমরা জানি পাখিদের মেরুদণ্ড থাকে, তাহলে এটি অমেরুদণ্ডী প্রাণী নয়। প্রাণী ডিম পাড়ে শীতল রক্ত বিশিষ্ট, এখানে শীতল রক্ত বিশিষ্ট দ্বারা আমরা উভচরকে বুঝি, আর উভচর হচ্ছে ব্যাং, ব্যাঙের মেরুদণ্ড আছে, তার মানে এটি অমেরুদণ্ডী প্রাণী নয়। পি বলেছে প্রাণীর আইস ও যুগ্ম পাখনা থাকে। প্রাণীর আইস এবং যুগ্ম পাখনা থাকে হচ্ছে মাছের। আমরা জানি যে মাছের যে কাঁটা সেটিকে মেরুদণ্ড হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে মাছের মেরুদণ্ড আছে। এখানে দেখো এন ও পি তিনটিরই মেরুদণ্ড রয়েছে, শুধু মেরুদণ্ড নেই এম এর। এম হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তাহলে এখানে উত্তর হবে ক, প্রাণীর ডানা ও হিমোসিল নামক দেহগহ্বর থাকে, এটি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, উঠতে পারে। আমরা ছকটিতে যে দেখলাম, আমরা ছকে দেখেছি প্রথমে এম এ ছিল আর্থ্রোপোডা, আমরা জানি আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা উঠতে পারে। এনে ছিল পাখি, আমরা জানি পাখিরাও উঠতে পারে। ওতে ছিল উভচর মানে ব্যাং, ব্যাং উঠতে পারে না, এবং পিতে ছিল মাছ, মাছও উঠতে পারে না। এখন দেখো এখানে একে এম ও এন আছে, আমরা জানি এম এবং এন দুটোই উঠতে পারে। আবার এখানে রোমান সংখ্যা 2-এ বলেছে এন ও পি। এন ও পি
এন হচ্ছে পাখি এবং ও হচ্ছে উভচর প্রাণী বা ব্যাঙ। পাখি উঠতে পারলেও ব্যাঙ উঠতে পারে না, তাহলে এটি সঠিক উত্তর হবে না। এম হচ্ছে মৌমাছি, প্রজাপতি, তেলাপোকা, এগুলো উঠতে পারে, কিন্তু পি পি হচ্ছে মাছ উঠতে পারে না। তাহলে আমাদের রোমান সংখ্যা 2 এবং রোমান সংখ্যা 3 সঠিক উত্তর হবে না। আমাদের সঠিক উত্তর হচ্ছে 1। তাহলে নিচের কোনটি সঠিক? নিচের সঠিক হচ্ছে ক। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।